ফেলবে। মায়াপুরীর কথা শুনে সর্পরাজ সাপ হয়ে একটা ফুলের মধ্যে লুকিয়ে পড়ল। তখন রাক্ষসী এসে মায়াপুরীকে বলল, কে তোমার ঘুম থেকে জাগিয়েছে? আমি না তোমায় সাথে সাথে মাদুর উঠতে শুরু করলো। নাগরাজ্যে এসে আমি আমার কথা ভাবি না সর্পরাজ, আমি ভাবছি। অনেকদিন আগের কথা, রূপসা নদীর ধারে এক রাজ্য ছিল। সেই দেশের নাম নাগরাজ্য। নাগরাজ্য দেখতে ভয়ঙ্কর সুন্দর, ফুলে ফুলে ভরে আছে গাছগাছালি, আর তাতে জড়িয়ে আছে অসংখ্য সাপ। নাগরাজ্যের প্রধান হলেন সর্পরানী। তিনি নাগরাজ্য শাসন করতেন, আর তাকে সাহায্য করত সর্পরাজ। সুখে শান্তিতেই তারা রাজ্য শাসন করছিল। কিন্তু সর্পরানীর মনে সুখ ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। একদিন সর্পরানী সর্পরাজকে বলল, পোড়া কপাল আমাদের, এই রাজ্যে কোনো কিছুর অভাব নেই। চারদিকে সুখ আর শান্তি বিরাজ করছে, কেবল অভাব একটি কন্যা সন্তানের। মন খারাপ করো না রানী, বিধাতা হয়তো আমাদের ভাগ্যে কোনো সন্তান দেয়নি। আমি আমার কথা ভাবি না সর্পরাজ, আমি ভাবছি এই নাগরাজ্যের কথা। আমার পরে যদি কোনো সর্পরানী না থাকে, তাহলে এই নাগরাজ্য ধ্বংস হয়ে যাবে। এই রাজ্য রক্ষার জন্য হলেও একটা নাগকন্যা দরকার। তা ঠিক বলেছ, নাগকন্যা না হলে এই রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। তবে এই সমস্যা থেকে আমাদের কেবল একজনে উদ্ধার করতে পারে। আদিনাগিনী পারে আমাদের একটা নাগকন্যা দিতে। চলো আমরা তার কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাদেরকে ফিরিয়ে দেবেন না। চলো তাহলে, আমার আর তর সইছে না। এক্ষুনি আদিনাগিনীর কাছে যাব, গিয়ে তার কাছে একটি নাগকন্যা চাইব। এই বলে সর্পরানী আর সর্পরাজ আদি নাগিনের কাছে গেল। আদি নাগিন থাকতো এক পাহাড়ের চূড়ায়। সেটি ছিল সর্পরাজ্যের সবচেয়ে বড় পাহাড়। অনেকদিন পথ চলার পর তারা আদি নাগিনের কাছে গেল এবং তাকে সবকিছু খুলে বলল। সর্পরানীর কথা শুনে আদি নাগিনী বলল, এ তো খুবই চিন্তার বিষয়। তোমাদের কোনো উত্তরসূরি না থাকলে নাগরাজ্য ধ্বংস হয়ে যাবে। যে করে হোক নাগরাজ্যকে রক্ষা করতে হবে, আর সেই জন্য আমাদের একটা কন্যা সন্তান দরকার। আপনি আমাদের সাহায্য করুন আদিনাগিন। আমি তোমাদের কোনো ধরনের সাহায্য করতে পারবো না, তবে আমি একটা উপায় জানি, যার দ্বারা তোমরা সন্তানের মা বাবা হতে পারবে। কি উপায় বলুন? তোমার মায়াপুরীতে যেতে হবে। সেখানে মায়াপুরীর কাছে দুটো সোনার ফল আছে। সেই ফল এনে সর্পরানীকে খাওয়াতে হবে। ঠিক আছে আদিনাগিন, আমি সেই ফল এনে সর্পরানীকে দেব। তবে শোনো, তোমাকে নাগ পূর্ণিমার রাতে মায়াপুরীতে যেতে হবে, আর সেখানে কেবল এক রাত থাকতে হবে। এক রাতের বেশি থাকলে তুমি আর কোনোদিনও নাগরাজ্যে ফিরে আসতে পারবে না। এরপর সর্পরানী আর সর্পরাজ আদি নাগিনের কাছ থেকে বিদায় নিলেন। আর এরপর নাগ পূর্ণিমার রাতে সর্পরাজ মায়াপুরীর দিকে যাত্রা শুরু করলেন। কিন্তু মায়াপুরীতে যাবে কিভাবে? পায়ে হেঁটে মায়াপুরীতে যাওয়া যাবে না। তখন সর্পরানী সর্পরাজকে একটা জাদুর মাদুর দিলেন, আর দিয়ে বললেন, দক্ষিণা বাতাস বইলে এই মাদুরে চেপে বসবে। এই মাদুরি তোমাকে মায়ারাজ্যে নিয়ে যাবে। তুমি সেখানে বেশিক্ষণ দেরি করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ সর্পরানী, তুমি চিন্তা করো না, আমি ভোর হওয়ার আগেই মায়াপুরী থেকে ফিরে আসব। দক্ষিণা বাতাস শুরু হতেই বাতাসে মাদুরটি ভাসতে লাগলো। সর্পরাজ তার উপর উঠে দাঁড়ালো। সাথে সাথে মাদুরটি বাতাসে চলতে শুরু করলো। এক সময় তা মায়াপুরীতে গিয়ে থামলো। তারপর সর্পরাজ মায়াপুরীতে ঢুকলো।
সেখানে গিয়ে দেখলো এক পরী ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকিতেও তার ঘুম ভাঙলো না। একসময় সর্পরাজের চোখ পড়ল মায়াপরীর পায়ের কাছে একটা সোনার কাঠি পড়ে আছে। মাথার কাছেও সেরকম দেখতে একটা সোনার কাঠি রয়েছে। সর্পরাজ কাঠি দুটো হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখলো, তারপর না জেনেই একটি অন্যটির জায়গায় রেখে দিল। সাথে মায়াপরী ঘুম থেকে জেগে উঠল। সে বলল, কে তুমি? এখানে কেন এসেছো? জানো না মায়াপুরে অভিশপ্ত হয়ে গেছে? এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এখানে বেশিক্ষণ থাকলে রাক্ষসী তোমাকেও ঘুম পাড়িয়ে দেবে। কোথায় সে রাক্ষসী? আমাকে বলো, আমি এখনই তাকে বধ করে তোমায় উদ্ধার করব। তুমি পারবে না তার সাথে, ওর অনেক ক্ষমতা। আমাদের মায়াপুরের সবাইকে সে ঘুম পাড়িয়ে রেখেছে। এমন সময় সেখানে রাক্ষসী আসলো। মায়াপরী তার আগে ভাগে বুঝতে পেরে বলল, তুমি তুমি এক্ষুনি লুকিয়ে পড়ো সর্পরাজ, না হলে রাক্ষসী তোমায় প্রাণে মেরে ফেলবে। মায়াপরীর কথা শুনে সর্পরাজ সাপ হয়ে একটা ফুলের মধ্যে লুকিয়ে পড়ল। তখন রাক্ষসী এসে মায়াপরীকে বলল, কে তোমার ঘুম থেকে জাগিয়েছে? আমি না তোমায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কেউ জাগেনি, আমি নিচ থেকে ঘুম থেকে উঠলাম। তা হতে পারে না। সোনার কাঠি রূপার কাঠির মায়া ভেঙে কেউ জেগে উঠতে পারে না। সত্যি করে বলো, কে এসেছিল? তখন সর্পরাজ বলল, আমি সর্পরাজ, তোমায় বধ করতে এসেছি। কি? এত বড় সাহস তোর? আমায় মারবি? জানিস আমার ক্ষমতা কত? তোকে এক্ষুনি ফুল গাছ বানিয়ে রেখে দিতে পারি। এই বলে রাক্ষসী সর্পরাজের দিকে হাত বাড়িয়ে তার গলা চেপে ধরল। সর্পরাজ তখন সাপে পরিণত হলো। সেই মুহূর্তে মায়াপুরী একটা ফুলদানি রাক্ষসীর দিকে ছুঁড়ে মারল। রাক্ষসী তখন সর্পরাজকে ছেড়ে দিল। সর্পরাজ তখন তার নাক শক্তি প্রয়োগ করলো। সাপের বিষে রাক্ষসীর সারা শরীর নীল হয়ে গেল। কিছুক্ষণ পর সে মারা গেল। সাথে সাথে মায়াপুরীর সকল পরীরা মুক্ত হলো। মায়াপুরী তখন নাগরাজকে বলল, তুমি আমাদের আজ মুক্ত করেছো, আমি এর প্রতিদান দিতে চাই। বলো বলো তোমার কি চাই? তোমার সোনার ফলগুলো আমাকে দাও, এগুলোর খুব দরকার। কেবল এগুলো পেলেই আমাদের নাগ বংশ রক্ষা পাবে। ঠিক আছে, দিচ্ছি। এই বলে মায়াপুরী সোনার আপেল সর্পরাজের হাতে তুলে দিল। সর্পরাজ তখন বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়াপুরী। আমার হাতে বেশি সময় নেই, ভোর হওয়ার আগেই আমাকে নাগরাজ্যে ফিরে যেতে হবে। আচ্ছা যাও সর্পরাজ, তবে আবার এসো। মায়াপুরীর কাছ থেকে বিদায় নিয়ে সর্পরাজ জাদুর মাদুরে উঠে দাঁড়ালো। সাথে সাথে মাদুর উঠতে শুরু করলো। নাগরাজ্যে এসে সর্পরাজ ফল দুটো সর্পরানীকে দিয়ে বলল, রানী, এই ফল দুটো খেয়ে নাও। মহানাগিনীর কথা সত্যি হলে কয়েকদিন পরেই তোমার গর্ভে নাগকন্যার জন্ম হবে। সর্পরাজের হাত থেকে সর্পরানী ফল দুটো নিয়ে খেলো। আর কিছুদিন পর সর্পরানীর দুটো কন্যা সন্তান হলো। সর্পরানী তাদের নাম রাখলো মোহিনী আর সোহিনী। তারা দুজন একসাথে বেড়ে উঠতে শুরু করলো। মোহিনী ছিল খুবই হিংসুক আর অহংকারী। অন্যদিকে ছোট সোহিনী ছিল খুবই অমায়িক আর গুণবতী। সে সর্পরাজ্যের সবার সাথে মিশত। এজন্য সর্পরাজ্যের সবাই তাকে ভালোবাসতো। সেজন্য মোহিনী সব সময় সোহিনীকে হিংসে করত, তার সাথে খারাপ ব্যবহার করত। একদিন সোহিনী মোহিনীকে বলল, দিদি, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো কেন? তুমি তো আমার বোন, আমি তো
তোমায় অনেক ভালোবাসি। বোন হলেও তুই সবসময় আমার সাথে প্রতিযোগিতা করিস, সবসময় বাবা মার কাছে ভালো সাজতে চেষ্টা করিস, নাগমণির লোভে এসব করিস। তা আমি বুঝি না ভেবেছিস? ছি ছি ছি, নাগমণির কথা কখনো আমার মনে উধাও হয়নি দিদি। যে উপযুক্ত সে এমনি নাগমণি পাবে, নাগমণি কেবল আমিই পাবো। অন্য কেউ যদি তা পেতে চায় তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। নাগমণি তুমিই পাবে, এর জন্য কাউকে শেষ করতে হবে না, কারণ বাবা মা তোমাকেই বেশি ভালোবাসেন। এদিকে দেখতে দেখতে মোহিনী আর সোহিনী বয়স 18 হয়ে গেল। সর্পরাজ্যের নিয়ম অনুসারে নাগকন্যার বয়স 18 হয়ে গেলে তাকে নাগমণি দিয়ে সর্পরানী ঘোষণা করতে হবে। একদিন সর্পরানী বলল, মেয়েদের বয়স তো 18 হয়ে গেল, এবার তাদেরকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিত হতে চাই। তা বেশ বলেছ রানী, কিন্তু দুজনের মধ্যে কাকে তুমি নাগমণি দেবে? আমার কাছে তো দুই মেয়েই সমান। রাজ্যের নিয়ম হিসেবে যদি বড় মেয়েকে দিতে হয় তবে নাগমণি মোহিনীই পাবে। কিন্তু সোহিনীকে তো বঞ্চিত করা হবে, সে ইচ্ছে করে তো ছোট হয়ে জন্মায়নি। আর নাগমণির জন্য বেশি উপযুক্ত তাকে আমার মনে হয়। তাহলে কি করব বলো? আমাদের তো যে কোনো একজনকেই নাগমণি দিয়ে সর্পরানী করতে হবে। আমাদের এই সমস্যার সমাধান কেবল আদি নাগিনীই করতে পারবে। চলো আমরা তার কাছে যাই। এই বলে সর্পরাজা সর্পরানী আদি নাগিনীর কাছে গেল। আর বলল, আমরা আবার বিপদে পড়ে আপনার কাছে এসেছি নাগিনী, আপনি এবারও আমাদের সাহায্য করুন। কি বিপদ তা আগে বলো, তারপর দেখছি তোমাদের সাহায্য করা যায় কিনা। সোনার ফল খাওয়ার পর আমার দুটো কন্যা সন্তান হয়। তারা দুজন একসাথে বড় হয়েছে। এই পূর্ণিমায় তাদের দুজনের বয়স 18 হবে। সর্পরাজ্যের নিয়ম অনুসারে তাদের একজনকে নাগমণি দিয়ে সর্পরানী ঘোষণা করতে হবে। বেশ, তা তো করতেই হবে। নাগমণি কি আজীবন তোমাদের কাছে থাকবে নাকি? তা নয়, কিন্তু দুজনের কাকে আমরা নাগমণি দিব তার সিদ্ধান্ত নিতে পারছি না। এই জন্য আপনার কাছে এসেছি আদি নাগিনী। দুজনের মধ্যে যে সবচেয়ে গুণবতী, যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে, যে সবার বিপদে সাহায্য করবে, তাকেই তোমরা নাগমণি দান করো। মা বাবার কাছে তো সব সন্তানই গুণবতী, সব সন্তানকে বাবা মা সমানভাবে ভালোবাসে। তাহলে আমরা কিভাবে বুঝবো কে বেশি উপযুক্ত? এই জন্য তোমরা এক কাজ করো, তোমাদের দুই সন্তানকে পৃথিবীতে পাঠিয়ে দাও। সেখানে গিয়ে যে মানুষের সাথে মিশতে পারবে, মানুষের উপকার করবে, তাকেই তোমরা নাগমণি দিয়ে সর্পরানী করো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের মোহিনী আর সোহিনীর মধ্যে কে হবে সর্পরানী? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।